আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। শিরোনাম দেখে বুঝতে পারছেন চট্টগ্রামের বিএনপির রাজনীতি বেশ উত্তপ্ত। 5ই আগস্টের পর থেকে গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে আহ, আরেকটি ঘটনায় আহ, গিয়াস কাদের চৌধুরী ওনার পদ স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের যে উত্তপ্ত রাজনীতি, সেই রাজনীতি এবং বাংলাদেশের যে সার্বিক যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে আজকে আমার অতিথি জনাব গিয়াস কাদের চৌধুরী, যিনি বাংলাদেশের জাতীয় সংসদের পরপর 2বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আহ, তার বাবা ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামের অন্যতম একজন স্থপতি, তার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী। তো বাংলাদেশের রাজনীতি বা সবকিছু মিলিয়ে গিয়াস কাদের চৌধুরীর বিষয়ের সঙ্গে আমরা অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছিলাম। গিয়াস ভাই, আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ কনক। আপনার অনুষ্ঠানে আসবো আসবো করে আসা হলো না। আজকেই আজকেই আপনার এখানে উপস্থিত হতে হলো, যখন আমার মানে পলিটিক্যাল রাজনৈতিক অবস্থানটা একটু টলমলো। তো আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ, আর আপনার মাধ্যমে আমার আপনার শ্রোতা দর্শকদেরকে আমার হাজারো সালাম। যে গিয়াস ভাই, আপনার আমি জানি না কি কারণে যেন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আপনার কথা বলেন, সব জায়গা থেকে সবসময় আপনার টলমলো অবস্থার মধ্যেই থাকেন আর কি। সবসময় মানে এইটা একটা এটা আমি আমি বলবো অল অফ আস সাফার ফ্রম প্রফেশনাল হ্যাজার্ডস। যদি হ্যাঁ, আমার ওইটা আপনার মুখোমুখি আপনার এগুলা মানে মানে ফেস করে অভ্যস্ত আর কি, এগুলাতে আমরা যা দেখছি। তো আমি আসলে যেতে চাই যে আপনাকে এই গত 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখলাম যে পরপর 2বার আপনি বোধহয় দলের কাছ থেকে চিঠি পেলেন। একবার আসলো কি কি চাঁদা চাঁদা চাওয়ার অভিযোগ নিয়ে শোকজ করা হলো। আবার এই ঘটনাটা গত সাম্প্রতিক সময় রাউজানের যে ঘটনা, সেই ঘটনাটা নিয়ে আপনার কাছে জানতে চাই যে কি বিষয়টা কি। ধরেন আমি যদি একটু পত্রিকা থেকে যদি একটু দেখাই আপনাকে, 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের কথা বলা হচ্ছে। তো হঠাৎ করে কেন এই ঘটনা ঘটলো, এটার সাথে আপনার সম্পৃক্ততা কি? কনক, আমি হলাম মাঠের রাজনীতিবিদ, এবং আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি না, মোটেই ষড়যন্ত্রে বিশ্বাস করি না। আজকে যারা বলছে যে কি গুলি ছোড়া হয়েছে, তো তাদের ন্যূনতম তো আশেপাশে কেউ ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, তারা গুলির আওয়াজ নিশ্চয়ই শুনেছে। তো নাটক সাজাবার ও পদ্ধতি এই যারা ষড়যন্ত্রকারী, তারা নাটকও সাজাতে সঠিকভাবে পারেনি, বুঝছেন। আর তাও নাকি গুলিটা উনি দেখেছেন গুলি যেতে, এমন তার দৃষ্টি, এত ভালো চক্ষু, যে কি সে গুলি যেতে দেখেছে। আমি হতবাক হয়ে গেলাম। আল্লাহ রবুল আলমিন যেন তার দৃষ্টি আরো ভালো করে দেয়, যেন ভবিষ্যতেও যেন গুলি যেতে যেন উনি দেখে ফেলতে পারেন। তো যাই হোক, এটা হালকা ভাবে কথাটা বললাম, কিন্তু বাস্তবতাটা ওখানে কোনো গুলি ছোড়া হয়নি। এটা হলো রিয়ালিটি এক। তারপরে দ্বিতীয়ত, আপনার দেখবেন যে কি আপনি পত্রপত্রিকায় দেখেছেন আপনি, আর তারপরে অডিও ভিডিও আপনার চোখে নিশ্চয়ই পড়েছে। আপনার ওখানে বেশিরভাগ ছেলেপিলে, সে যে আয়োজন করেছে, বাইরের থেকে ছেলেপিলে এনেছে। সে তো তার বাড়িতে যায়, নমাজ কালাম পড়ে, তার তো কিছু কখনো আগে হয়নি। হঠাৎ করে গত পরশুদিন এই অপ্রীতিকর ঘটনাটা ঘটলো কেন? আনপ্রভোকড ঘটনা কি আদৌ ঘটতে পারে? গায়ে পড়ে কেউ কি আপনার মারামারি করতে পারে? এক হাতে কি তালি বাজে? আপনার বিবেকে কি বলে? তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে কি আধা ঘন্টার মধ্যে
ঘটনার আধা ঘন্টা, মাত্র আধ ঘন্টার মধ্যে আমি আমার প্রেমপত্র পেয়ে ফেলেছি। নাটকটা যে এত সুন্দরভাবে মঞ্চায়িত হয়েছে সেটা আমি প্রশংসা না করে পাচ্ছি না। আর এই যে আপনি বললেন বিভিন্ন সময় আমাকে শোকজ দিয়েছে, এখন যখন যার দস্তগতে শোকজ আসে তো তাকে যখন যোগাযোগ করি যে কি শোকজ তো শোকজ না, এটা রীতিমতো আমাকে শাস্তি দিয়ে দেওয়া হয়। তো তারা বলে এটা আমাদের হাতের লেখা নয়। তো ওনারা কি বুঝাতে চান যে কি লন্ডন থেকে এটা লিখিতভাবে আসে আর ওনারা এটা এখান থেকে ছেড়ে দেন? এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? নিশ্চয়ই কেউ না কেউ আছেন এই ভিত্তিহীন, অবান্তর এবং কর্তৃত্বপূর্ণ শোকজ দিতে ওখানে প্রস্তুত। তো আমি ওদিকে যাব না, আমি অতীত ঘাটতে চাই না। আমাকে একটা চিঠি দিয়েছে, তো আমাকে সেই চিঠিখানা হলো দেখি আমাকে আপাতত আমার পদ জি। স্থগিত করেছে। তো এখন আপাতত আমাকে স্থগিত করা মানে হলো আই এম নোওয়্যার। তো আমি কোথাও না, নেই। এখন আপনি আমাকে ফ্রিলি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, জি, আমি ফ্রিলি আপনাকে উত্তর দিতে পারবো জি, ইনশাল্লাহ। অবশ্যই। তো গিয়াস ভাই ধরেন এই যে আমরা যেটা দেখছি যে চট্টগ্রামের বেশ কয়েকজন বিএনপি নেতা আছেন যারা অ্যাকচুয়ালি জাতীয় পর্যায়ের নেতা। না, আমি নামও বলতে পারি ৪-৫ জন আছেন যারা জাতীয় রাজনীতির অন্যতম মানে কি বলবো স্টেক হোল্ডার বা ধরেন বিএনপি তারা চালাচ্ছেন এমনই বলা চলে। তো সেখানে ধরেন ৪ বছর ধরে যে আহ্বায়ক কমিটি সেটা পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। ৫৩ সদস্যের যে ৪ কমিটি ৫ই আগস্টের পরে এ পর্যন্ত চট্টগ্রামে ১৩টা হত্যাকাণ্ড হয়েছে, ১০টা রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে সংঘর্ষ হয়েছে ২০ বার। তো জাতীয় পর্যায়ের নেতাদের উপস্থিতিতে মানে এই ঘটনাগুলো কোথায় ঘটছে? এই যে জায়গাটা অর্থাৎ আপনি কি মনে করছেন যে বিএনপির রাজনীতিতে যারা আছেন, যারা আপনাকে পছন্দ করেন না বা আপনার কে নেতৃত্ব থেকে সরাতে চান, তারা পতিত এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যুক্ত হয়ে তারা কিছু একটা সম্মিলিতভাবে করার চেষ্টা করছে? কনক, আপনার একটু যদি রাউজানের দিকে আহ, ভালোভাবে তাকান তাহলে দেখবেন এখানে যারা গত ১৫ বছর মানুষের স্বাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, স্টিম রোলার চালিয়েছিল, আজকে সেই গোষ্ঠী আমার দলের আশ্রয় প্রশ্রয়ে বসবাস করছে এবং তারা তাদের কর্তৃত্ব ১৫-১৭ বছর যেভাবে তাদের কর্তৃত্ব বজিয়ে রেখেছিল, আজও তারা চেষ্টা করছে সেই কর্তৃত্ব বজায় রাখতে। তো স্বাভাবিকভাবে অতীতে আপনি যদি অতীতের রাজনৈতিক এবং নির্বাচনী ফলাফল আপনি যদি দেখেন, আমি সবসময় নির্বাচন করেছি এবং আমার সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের হাতে হেরেছি, আওয়ামী লীগকে হারিয়েছি। তো এরা চায় না যে কি পারিবারিকভাবে আমরা আবার এইখানে কর্তৃত্ব খাটাই। এক, আরেকটা জিনিস আপনার কাছে বুঝতে হবে যে কি আমি মনে প্রাণে আমার পরিবার যেটা মনে ধারণ করে, বিশ্বাস করে, সেটা হলো আধিপত্যবাদী বিরোধী রাজনীতি এবং এখানে একটা ভালো অংশ পৃষ্ঠপোষকতা করে হলো যারা আমাদের বিরোধিতা করে। এটা শুধু চট্টগ্রামের ব্যাপারে সীমিত বলে আমি বলবো না। এটা সামগ্রিকভাবে বাংলাদেশেই একটা গ্রুপ রয়ে গেছে যারা
আমাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে দাবিয়ে রাখতে চায়। আপনার কাছে ছোট্ট একটা উদাহরণস্বরূপ মানে মনে করিয়ে দিতে চাই, আমার ভাতিজা একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। মনে আছে আপনার? মনে আছে, হ্যাঁ। এই স্লোগান তো কোনো দলের না। এই স্লোগান কোনো দলের না। এটা সমগ্র মুসলিম জাতির। ৫ ওয়াক্ত যারা নমাজ পড়ে বা আজান শুনে আল্লাহু আকবার শব্দটি শুনতে থাকে। কিন্তু এই স্লোগানে অনেকেরই দেহজ্বালা হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে। মনে আছে, জি। তো সো আমরা we belong to a segment. এই সেগমেন্টটা অনেকের কাছে খুব সম্ভবত গ্রহণযোগ্য না। তো এই পরিস্থিতিটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবও মোকাবেলা করেছেন, এখন আপনারাও করছেন। এবং ধরেন আপনি যেটি বলছিলেন, আমি যেটি আপনার প্রেসের আপনার যে শোকজের জবাব থেকে বলছিলাম, যে ধরেন আপনার আপনার বড় ভাই, তাকে তো জুডিশিয়াল কিলিং এর শিকার হতে হয়েছে, তার ছেলেকে গুম থাকতে হয়েছে দীর্ঘদিন, আপনাদের ব্যবসা বাণিজ্য প্রপার্টি সবকিছুর উপরে হাসিনা থাবা বসিয়েছে, সর্বোচ্চ আক্রোশটা দেখিয়েছে। তো তারপরেও যদি এখনো যদি আপনারা এই আক্রোশের শিকার হন, কিন্তু দলের কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছিল বা দল কোনো পদক্ষেপ নিয়েছিল এই ব্যাপারে গোলাম আকবর সাহেবের? ভাই, আমি আপনার অপারক হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একখানা চিঠি লিখেছিলাম। জি। দিকে আমার এলাকা অর্থাৎ রাউজানের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। আপনাদের এখানে আরো তৎপর হতে হবে এবং যে কোনো কিছুর বিনিময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। And I am on record. I am on record to have put in this letter to the Home Advisor. আপনি চেক করতে পারেন এই চিঠিখানা আমি লিখেছি কিনা। এবং শুধু তাই নয়, আমি আমার অ্যাক্টিং চেয়ারপারসনকেও বলেছি যে কি আমি একখানা চিঠি লিখেছি আইন শৃঙ্খলার ব্যাপারে রাউজানের। তো আমি তো আইন শৃঙ্খলাকারীদের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। যে সন্ত্রাসী, যে চাঁদাবাজ, তার উপরে তারা যে কোনো সময় সাহায্য সহযোগিতার দরকার আমি ১০০ বার করব। এবং তাদের কোনো পরিচিতি নেই, রাজনৈতিক পরিচিতি নেই, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তো এই ধরনের কঠিন অবস্থান আমার। তারপরেও আমার ছেলেদের উপরে আপনার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৫ জন ছেলে নিহত হয়েছে এবং আমারকে শোকজ নোটিশে আমি দাবি জানিয়েছি এই ৫টি ছেলের যে হত্যা হলো সেই তদন্তটি আপনারা করেন না কেন? এই দাবিও আমি জানিয়েছি। সে যাই হোক, আমি অতীত বিশেষ ঘাটতে চাই না। আমি বিশ্বাস করি যে কি আগামীতে সবকিছু ভালোর দিকেই যাবে। এই বিশ্বাসের উপরেই এখনো খোলা মনে রাজনীতি করতে ইচ্ছুক। তবে ধরেন একই রকমের ঘটনা ঘটলো, আপনি আধা ঘন্টার মধ্যে আপনার পদ স্থগিত হয়ে গেল, বিষয়গুলো নিয়ে আমার কেন যেন একটু খটকা লাগছে। গেস ভাই, আপনার প্রতি আমার কোনো অনুরাগও নাই, বিরাগও নাই, মানে আমি জাস্ট এভিডেন্সিয়াল জায়গা থেকে বোঝার চেষ্টা করছি আর কি, যে আসলে চট্টগ্রামের রাজনীতিতে কি হচ্ছে, মানে কেন এই অবস্থা হচ্ছে। মাত্র 11 মাসের বা প্রায় প্রায় 12 মাস, 7 দিন কম ধরেন, 12 মাস পূর্ণ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। তো 1 বছরের মেয়াদের মধ্যে কেন এই অবস্থাটা হচ্ছে? তো এই বিষয়টা নিয়ে কি আপনার দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? মানে তারা কি বুঝতে পারছেন? আমি শীর্ষ নেতা সঙ্গে কথা বলেছি, আলোকপাত করেছি। ওনারা আমার মনে হয় সময় সুযোগ বুঝে তারা ব্যবস্থা নিবেন। তবে কনক, যে দলে আমি আমি ছিলাম বলবো না আছি বলবো আমি জানি না।
এখানে এখানে আপনার কালচার হুম, ইজ এ লিটল ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। এন্ড এই কালচারটা আমাকে অনেক মনে বেদনা দেয়, কষ্ট পাই। তারপরেও এই বেদনা এবং কষ্ট নিয়ে আমি এই দল করি। দেখেন, এত বড় একটা আমাদের বর্ধিত সভা হয়ে গেল। ওই বর্ধিত সভায় আপনার এ শোক বার্তা কার কার নামে নেওয়া হয়েছে এটা একটু চেক করবেন? আমার বড় ভাইয়ের নাম তো নেই। হুম, হুম, হুম। সে জাতীয়তাবাদী দল করতো না, সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল না, তার নাম তো শোক বার্তায় নেই। শুধু তাই না, আপনার নাসিরুদ্দিন পিন্টু ছাত্রদলের সভাপতি ছিল, তার নামটি ছিল, সে নামটিও ছিল না। হারিস চৌধুরী, এই হারিস চৌধুরী ম্যাডামের উপদেষ্টা ছিল না, সে ম্যাডামকে সার্ভিস দেয়নি, তার নামটি ছিল শোক বার্তায়। আমি একটা একটা করে আপনাকে বলছি, এই কালচারই আমরা আমাদের মধ্যে নাই। আমি ঘৃণা করি, আমি ঘৃণা যে দলকে করি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই ঘৃণিত দলে কিন্তু এই কালচারটা আছে। আপনার জামাতি ইসলামী যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, প্রত্যেকটি প্রত্যেকজনের বাড়িতে জামাতের নেতৃস্থানীয় নেতারা গিয়েছে সমবেদনা জানাবার জন্য।